দরজা বন্ধ করে বলিষ্ঠ শরীর নিয়ে মেয়েটির দিকে এগিয়ে যায় রুদ্র। কোন রকম ভূমিকা না করে মুখ চেপে ধরে তার, শুয়ে দেয় তাকে। অমানুষের মতো টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে মেয়েটির বস্ত্র, তাপড়াতে থাকে, তড়পাতে থাকে। সে যুবতী, চোখের কোণ দিয়ে চুইয়ে পড়ে জল। শেষটায় যেন আর নিজেকে রক্ষা করার ইচ্ছেটুকু হারিয়ে ফেলে সে। আর তখনই, তখনই এবার মনে পড়েছে রুদ্র, সব কিছু মনে পড়ে গেছে। Consumption of liquor is injurious for health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি সম্পূর্ণ প্রাপ্ত মনস্কদের জন্য। আসুন শুরু করা যাক আজকের নতুন গল্প, সপ্তদিবা রায় কর্মকারের কলমে ফোন কল। বেশ কয়েকদিন ধরেই একটা অস্বস্তিতে ভুগছে রুদ্র। না, সবসময় এর জন্য নয়, বরং কদিন থেকে সেটা মাথাচাড়া দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। শারীরিক কোনো অস্বস্তি নয়, সেটা হলো একটা ফোন কল। হ্যাঁ, আজ থেকে প্রায় মাস তিনেক আগে রুদ্র একটা অফিস মিটিংয়ে অ্যাটেন্ড করছিল। কলকাতার এক নামকরা কনসালটেন্সি ফার্মের এমডি রুদ্ররূপ চৌধুরী। রুদ্ররূপ চৌধুরী বেশ বিরক্ত সহকারে হাতের ইশারায় কলিগদের অপেক্ষা করতে বলেই ফোনটা রিসিভ করলেন। হ্যালো, রুদ্র বলছি। না, ওপাশে কোনো কণ্ঠস্বর নেই, বরং খুব মনোযোগ দিয়ে শুনলে একটি নারীর চাপা গোয়ানির শব্দ কানে আসছে। তাতে বুঝিস প্রবল হচ্ছে, প্রবল থেকে প্রবলতর। রুদ্র আর পারে না, ফোন নামিয়ে রাখে। লক্ষ্য করে ঘেমে নিয়ে উঠেছে সে। কলিগরা সব বিস্ফারিত চোখে তাকিয়ে আছে রুদ্রের এই ভাবান্তর দেখে। রুদ্র তৎক্ষণাৎ মিটিং ক্যান্সেল করে দেয়। না, কারণটা কাউকেই সে জানায়নি। জানালেও সকলে হাসাহাসি করার ত্রুটি রাখত না। সামান্য একটা ফোন কলের জন্য এমডি মিটিং ক্যান্সেল করায়। সেই ফোনটা আসার পর থেকেই রুদ্র অশান্তির মধ্যে আছে বলা যায়। কাজকর্ম সব শিখে উঠেছে। বারবার আশ্চর্য হচ্ছে এই ভেবে এই ফোনটার কিন্তু কোনো নম্বর রুদ্রর মোবাইলে দেখাচ্ছে না। আজও ফোনটা আসে। রুদ্র তখন একটা জার্নাল পড়ছিল ঘরে বসে। সাত খুলে কেউ নেই তার, বিয়ে করার ইচ্ছেও নেই, একা আছে, বেশ আছে। মোবাইলে রিং হয়, কোনো রকম নম্বর না দেখানোতে রুদ্র নিশ্চিত আবার সেই ফোনটা এসেছে। আবার সেই চাপা গোমানি মেয়েলি কণ্ঠস্বর। রুদ্র লক্ষ্য করেছে ফোনটা না রিসিভ করলে সেটা কিন্তু থেমে যায় না, বরং না ধরা পর্যন্ত অবিরাম বাজতে থাকে। রুদ্র তখন মনে হয় ফোনের রিং নয়, যেন সেই গোয়ানি শব্দ এসে শুনছে। বাধ্য হয়ে ফোন রিসিভ করে মরিয়া হয়ে বলতে থাকে সে, আপনি কি এই কি চান বলুন তো? আমি 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 আপনার কি ক্ষতি করেছি যে এভাবে আমাকে পাগল করে দিচ্ছেন? বলুন বলুন, প্লিজ প্লিজ প্লিজ, কিছু তো বলুন। না, কোনো উত্তর আসে না। ফোনের ওপাশ থেকে কেবল সেই শব্দ। রুদ্র মনে হয় শব্দটা হতে পারে কোনো যুবতী মহিলার, কিন্তু এমন পরিহাস কে করবে তার সাথে? কখনো কারোর সাথে শত্রুতা তো তার ছিল না যে এরকম প্রতিশোধ নিতে পারে কেউ। হ্যাঁ, কাজের জায়গায় দু একজন শত্রু যে নেই তা অস্বীকার করা যায় না, কিন্তু কেউ এরকম ভাবে প্রতিহিংসা প্রকাশ করবে সেরকম কোন আশঙ্কা রুদ্র করে না। রুদ্র অনেক খোঁজ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফোন কলটার মালিক বা মালকিন যে কে তার সুরাহাসে করতে পারেনি। শেষে খুব অন্তরঙ্গ এক বন্ধু চয়নকে সবটা খুলে বলে রুদ্র, এবং বলতে বলতেই আবার সেই রহস্যময় ফোন কল আসে রুদ্রর ফোনে। রুদ্র সঙ্গে সঙ্গে চয়নকে বলে, দেখ 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 দেখ, এই দেখ রিং হচ্ছে, দেখ আবার সেই ফোন কল, দেখ দেখ কোনো নম্বর নেই। চয়ন বিস্ময় ভরা চোখ নিয়ে খানিকটা থমকে গিয়ে বলে,
কোথায় রিং হচ্ছে? আরে তুই শুনতে পাচ্ছিস না নাকি? দেখ না এই তো রিং হচ্ছে। না, আমি তোর ফোনে কোনো রকম কোনো রিং কিংবা কোনো রকম কোনো কল তো দেখতে পাচ্ছি না। আর খামোখা তোকে কেন মিথ্যে বলতে যাবো আমি, বলতো? এক সেকেন্ড, তার মানে এই ফোন কল, এই রিং, এই গোগানির শব্দ শুধুমাত্র আমি শুনতে পাচ্ছি? দূর, এরকম আবার কোনো কিছু হয় নাকি? তোর কোনো হ্যালুসিনেশন হচ্ছে না তো? রুদ্রর মাথাটা ঝিমঝিম করতে লাগলো। ও নিশ্চিত এটা কোনো হ্যালুসিনেশন নয়, এটা বাস্তব, ভয়ঙ্কর বাস্তব। কাঁপা হাতে ফোন রিসিভ করে রুদ্র। বলা বাহুল্য, আবারও সেই শব্দ, সেই যন্ত্রণা করা আওয়াজ। রুদ্র অনেকবার ভেবেছে এরপর ফোন এলে রিসিভ করে নামিয়ে রাখবে, কিন্তু না, সে পারে না। সে কিছুতেই পারে না এই ফোন কলকে উপেক্ষা করতে, কিছুতেই পারে না। এরপর প্রায়ই রুদ্রের সঙ্গে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। যেমন ঘুমের ঘরে মনে হয় কে যেন তার দম বন্ধ করে দিচ্ছে, ধরফর করে উঠে বসে হাঁপাতে থাকে সে। কখনো মনে হয় চারপাশ থেকে হাজারো মৃত্যু পথযাত্রীর আর্তনাদ সে শুনতে পাচ্ছে হাজারো গোঙানির শব্দ, যা অন্য কারোর উপলব্ধি হয় না। আবার কখনো মনে হয় সে নিজেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় নিজের অজান্তেই সেই রকম শব্দ তার মুখ থেকে বেরোচ্ছে। কাজ পাগল এমডির এহেন পরিবর্তন যেন কারো দৃষ্টি এড়ায় না। অনেক সাইকিয়াট্রিস্টও রুদ্রর আকস্মিক পতনের কারণ উদ্ঘাটন করতে পারল না। সে যেন আর নিজের মধ্যে নেই। সকলে দেখে একা একাই সে যেন কানে ফোন ধরে অদ্ভুত গোয়ানির শব্দ বের করছে, মুখ দিয়ে গড়িয়ে পড়ছে ঠোঁটের পাশ দিয়ে লালা। এদিকে সত্যি সত্যি রুদ্রের যেন নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণই নেই। সে জানে না সে কি করছে, কেন করছে। হ্যাঁ, তবে রুদ্র এটুকু বুঝতে পারছে যে সে মানসিক ভারসাম্য হারাতে বসেছে। মনে প্রাণে সে চায় এই চেতনায় থাকতে থাকতেই যেন সে জেনে ফেলতে পারে এই ফোন কলের উদ্দেশ্য, আর এরকম একটি ঘটনার সাক্ষী শুধুমাত্র সে কেন, এটাও সে জানার জন্যে মরিয়া হয়ে ওঠে। সেদিন রাতে আবার ফোন আসে। রুদ্র এক মুহূর্তের জন্যে ফোন হাতছাড়া করে না। শরীরের অসুস্থতার জন্যে সে অফিস যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। সারাদিন ফোনের দিকে এক দৃষ্টে সে চেয়ে বসে থাকে, কি জানি কিসের অপেক্ষায়। উদ্বিগ্ন হয়ে ফোন ধরে রুদ্র, কিন্তু এবার কোনো গোঙানির শব্দ সে শুনতে পায় না, বরং একটি মহিলার পৈশাচিক হাসিতে তার কান ফেটে যাওয়ার উপক্রম হয়। এবং এরপরেই রুদ্র একটি যন্ত্রচালিত আওয়াজ শুনতে পায়। 12149149। বার কয়েক নম্বরটা উচ্চারণ হয়েই ফোন কেটে যায়। 12149, এটা কিসের সংখ্যা? এর সঙ্গে রুদ্রর সম্পর্ক কি? কোনো মতে সে কুল কিনারা খুঁজে পায় না। শেষে গুগল সার্চ করতে বসে সে। 12149 সার্চ করতেই রুদ্র দেখে সেটা একটি ট্রেন নম্বর, পুনে দানাপুর সুপারফাস্ট এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলক সারা শরীরে খেলে যায় তার। প্রায় মাস কয়েক আগে রুদ্রকে পুনে যেতে হয় কোম্পানির একটি কাজে। সেখান থেকে কাজ শেষ করে দুদিনের মাথায় 12149 সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে মোগলসরাইয়ের উদ্দেশ্যে রওনা হয় সে। কাজের জায়গায় কিছু গোপনীয়তা বজায় রাখার জন্যেই সে ফ্লাইট না নিয়ে ট্রেনে যাত্রা করে, তাও আবার সম্পূর্ণ একা। সেখানে রুদ্র ছোটবেলার এক বন্ধুর ওখানে কিছুদিন কাটাবে বলে স্থির করে। ট্রেনে এক নিঃসঙ্গ যুবতী সুন্দরী মেয়েকে সহযাত্রী হিসেবে পেয়ে বলা বাহুল্য, অসাধারণ রূপসী সেই নারী, যেমন দেহের গঠন তেমনি সৌন্দর্য ফেটে পড়ছে যেন। ভালোবাসা নয়, একটা চাপা উত্তেজনা, এক অদম্য আকর্ষণ তাকে যেন গ্রাস করতে থাকে। ছোটবেলা থেকেই রুদ্র গোয়ার এবং একরোখা। একবার জেদ চেপে গেলে
সেটা না পাওয়া অব্দি মাথায় যেন রক্ত টকবক করে ফুটতে থাকে। রুদ্র দু একবার ভাব জমানোর চেষ্টা করে যখন ব্যর্থ হয়, যখন দেখে সে রুদ্ররূপ চৌধুরীকে অবহেলা করছে, তখন ভুলে যায় সমস্ত কিছু। ভুলে যায় তার বন্ধু তার জন্য স্টেশনে অপেক্ষা করা, ভুলে যায় বন্ধুর বাড়িতে ঘুরতে যাওয়ার কথা, লোপ পায় তার সমস্ত বিচার বুদ্ধি। রাত 10টার জায়গায় ট্রেন লেট থাকায় রাত প্রায় 11:45 নাগাদ ট্রেন মির্জাপুরে ঢোকে। মেয়েটি প্ল্যাটফর্মে নেমে পড়ে, সঙ্গে সঙ্গে রুদ্র তার পিছু নেয়। প্ল্যাটফর্মের বাইরে তখন বেশ ভালোই ভিড়। রুদ্র তার কিটব্যাগটাকে পিঠে গলিয়ে মেয়েটির পিছু নেয়। ব্যাগের ভেতর রাখা হুইস্কির বোতল গলায় ঠেলে দেয় কিছুটা। মেয়েটিকে ফলো করতে করতে রুদ্র একটি অন্ধকার গলির ভেতর ঢুকে পড়ে। একটু দূর থেকে দেখে মেয়েটি একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। কাঠের দোতলা বাড়ি, জরাজীর্ণ অবস্থা। আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই। মেয়েটি সম্ভবত বুঝতে পেরেছে কেউ তাকে নজরে রাখছে। চারপাশে একবার চোখ বুলিয়ে দরজা খুলে ঘরে ঢোকে সে। রুদ্র আর সময় নষ্ট না করে বিদ্যুৎ বেগে দৌড়ে ঢুকে পড়ে সেই বাড়ির ভেতর। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় মেয়েটি হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকে। দরজা বন্ধ করে বলিষ্ঠ শরীর নিয়ে মেয়েটির দিকে এগিয়ে যায় রুদ্র। কোনো রকম ভূমিকা না করে মুখ চেপে ধরে থাকে, শুয়ে দেয় তাকে। অমানুষের মতো টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে মেয়েটির বস্ত্র। তাপড়াতে থাকে, তড়পাতে থাকে সেই যুবতী। চোখের কোণ দিয়ে চুইয়ে পড়ে জল। শেষটায় যেন আর নিজেকে রক্ষা করার ইচ্ছেটুকুও হারিয়ে ফেলে সে। আর তখনই এবার মনে পড়েছে রুদ্র, সব কিছু মনে পড়ে গেছে। ঠিক তখনই মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসে খুব চাপা একটা গোয়ানির শব্দ, যা সে কয়েক মাস ধরে ফোন কলের মাধ্যমে শুনছি। সেই শব্দ, সেই যন্ত্রণা ভরা মেয়েলি কণ্ঠস্বর। বাস্তবে ফিরে আসে রুদ্র। কোনো রকমে হাতের কাছে ড্রয়ারে রাখা খাতা পেন নিয়ে লিখতে বসে সে। প্রিয় সুরেশ, এটি বোধহয় তোমাকে লেখা আমার শেষ চিঠি। বোধহয় কেন বলছি, অবশ্যই শেষ চিঠি। আমি জানি আমার মৃত্যু আসন্ন। আজ তাই মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে তোমায় আমার বাপের কথা জানাতে চাই। কেউ না জানুক, অন্তত তোমাকে বলে যেতে চাই সবটা। তোমার মনে আছে ওই শেষবার যেবার তোমার কাছে গেছিলাম, যেদিন যাওয়ার কথা ছিল আমি পৌঁছেছিলাম তার পরের দিন। তোমায় বলেছিলাম একটা কাজে আটকে যাই আমি। না, কোনো কাজ নয়, আমি আসলে আটকে গেছিলাম একটি পাপে। হ্যাঁ, পাপ। সেই পাপের মাসুল আজ আমি দিচ্ছি। দুহাতে টাকা কামিয়েছি 24 বছর ধরে, তাই দুহাতে টাকা কামানোর পথও আমার অজানা নয়। সারাদিন কাজের পর রাতে ক্লাব পার্টির সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়েছি বহু যুবতীর শরীরের প্রতি। টাকার কথার চালে ধরা দিয়েছে বহু সুন্দরী প্রত্যেক রাতেই। এক যে ধরা দেয়নি তাকে সেদিন আয়ত্তে আনতে নেমেছি মির্জাপুরে। ট্রেন থেকে ফলো করতে করতে পৌঁছে গেছি তার বাড়ি অব্দি। সেদিন রাতে মন না ভরা পর্যন্ত খেলেছি তার শরীরটাকে নিয়ে। পারেনি পালাতে পারেনি সে। কারণ তখন যে এক হিংস্র জন্তু আমার ভেতর, আমার শিরায় শিরায় ঘুরে বেড়াচ্ছে। সেই পাশবিক শক্তির কাছে সে পারবে কিভাবে? হ্যাঁ, ভোর রাতে বেরিয়ে এসেছি খেলা শেষ হওয়ার পর। ভালোবাসার ধার কখনো ধরিনি আমি। সবসময় মেয়েদের মন থেকে শরীরটাই আকৃষ্ট করেছে আমাকে। বোধহয় আমার অত্যাচারে সেই রাতেই সে মারা যায়। নিউজ পেপারে বেরিয়ে থাকতে পারে, আমি আর খোঁজও করিনি। তুমি বোধহয় ভাবছো হঠাৎ আমার বোধোদয় হলো কিভাবে, আর তোমাকেই বা এসব বলছি কেন? কারণ তুমি আমার একমাত্র কাছের বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী। আমার এই পাপের কোনো ক্ষমা হয় না, আমি জানি। তাই আজ আমি জীবনের এক এমন জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে এই মৃত্যু আমার অনিবার্য। সেই কল্যাণীর শব্দ, সেই যন্ত্রণা যেন এখনো আমি শুনতে পারছি, এখনো আমার কানে বাজছে।
প্রতিনিয়ত সেই শব্দ মনে করিয়ে দিচ্ছে আমার সেই পাপের কথা, আমার অত্যাচারের কথা। আমি 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 আর বাঁচতে চাই না সুরেশ, আমি আর বাঁচতে চাই না। আমি জানি যতদিন আমি 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 বেঁচে থাকবো ততদিন এই শব্দ ছায়ার মতন আমার সঙ্গী হয়ে থাকবে, পিছু ছাড়বে না আমার। বাঁচতে দেবে না আমাকে, বাঁচতে দেবে না। ইতি, রুদ্র। পরদিন প্রত্যেকটা নিউজ পেপারের হেডলাইনে খবরটি কারো দৃষ্টি এড়ায় না। জনৈক কনসালটেন্সি কোম্পানির এমডি রুদ্ররূপ চৌধুরী আত্মঘাতী। তার সঙ্গে একটি অবিশ্বাস্য তথ্য যুক্ত হয়েছে খবরে। পোস্টমর্টমের রিপোর্টে ধরা পড়েছে যে মৃতের শরীরে অন্য কোথাও কোনো ক্ষতচিহ্ন না থাকলেও পুরুষাঙ্গটি ক্ষতবিক্ষত অবস্থায় প্রত্যক্ষ করেন ডাক্তার। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্টস আজকের নতুন গল্প সপ্তদীপা রায় কর্মকারের কলমে ফোন কল। চলুন একটু লেখিকার সম্বন্ধে জেনে নেওয়া যাক। ছোট থেকেই গল্প লেখা এবং পড়ার প্রতি ভীষণ ঝোঁক আমাদের লেখিকার। তার পছন্দের লেখকদের মধ্যে অন্যতম হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সপ্তদীপা দেবী বিশ্বাস করেন যে মানুষ তার লেখার দ্বারাই অনন্তকাল বেঁচে থাকতে পারে। এটারই একটি সূক্ষ্ম প্রচেষ্টা আজকের এই গল্প। তার এই প্রচেষ্টা অদম্য এবং তিনি চান এভাবেই আরো লেখা আমাদেরকে দিয়ে যেতে। আজকের এই বিশেষ গল্পটিতে কথকের ভূমিকায় ছিলেন সুরঞ্জন বাবু, রুদ্রর ভূমিকায় পার্থসারথী বাবু, চয়নের ভূমিকায় প্রভাত বাবু এবং অন্যান্য সহযোগিতায় নন্দিতা ও নিকোলাস, সাউন্ড ডিজাইনার সম্বিত, পোস্টার ডিজাইনার এনএসডি আর্ট। আজকের এই গল্পটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং গল্পটি শুনতে শুনতে যে বন্ধুর কথা মনে পড়ছে তাকে চটপট শেয়ার করে ফেলুন। ধন্যবাদ।